সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পুরো মিডিয়া জুড়ে এখন জনাব তারেক রহমান। আমরা জানি যে দীর্ঘ 2 দশক পরে তিনি একটি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলা একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যম, যেই গণমাধ্যমের 2 জন সাংবাদিকের সঙ্গে উনি কথা বলেছেন, যার প্রথম পর্বটি গতকাল 6ই অক্টোবর এটি প্রচারিত হয়েছে এবং দ্বিতীয় পর্বটি আজকে এটি প্রচারিত হলো। প্রথম পর্বটি নিয়ে আমি যথারীতি আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বটি নিয়েও আমি সামান্য কথা বলতে চাই। আজকেও যথারীতি বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং তাদের সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল, তারা 2 জন তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছেন এবং তারেক রহমান সাহেব অত্যন্ত সংযতভাবে পরিমিতি বোধ বজায় রেখে রাষ্ট্রনায়কোচিত অ্যাপ্রোচে তিনি এই 2 সাংবাদিকের সঙ্গে প্রয়োজনীয় প্রশ্নের প্রয়োজনীয় জবাব দিয়েছেন। এই 2টি সাক্ষাৎকার দেখে আমার যেটি মনে হলো যে এটিকে যদি মূল্যায়ন করতে হয়, একটি বাক্যে মূল্যায়ন করতে হলে এটি বলা সঙ্গত হবে, ইটস অ্যান অ্যাকচুয়াল অ্যান্ড ফ্যান্টাস্টিক ডিসপ্লে অফ ফিউচার হিউম্যানিটেরিয়ান পলিটিক্স অফ বাংলাদেশ। এটিকে বাংলাদেশের ভবিষ্যৎ মানবিক রাজনীতির একটি প্রকৃত এবং আকর্ষণীয় ডিসপ্লে বা প্রদর্শনী হিসাবে বলা যেতে পারে। সত্যি তারেক রহমানকে এক পরিবর্তিত রূপে বাংলাদেশের মানুষ আবিষ্কার করলো। এই গণমাধ্যমের প্রথম দিন 44 মিনিট প্লাস এবং আজকে 36 মিনিট প্লাস, অর্থাৎ মোট প্রায় 81 মিনিটের এই সাক্ষাৎকারে তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মানুষ একেবারে নতুন করে চিনল। এটি আমার ব্যক্তিগত অভিমত। আশা করি আমার এই অভিমতের সঙ্গে আপনারা যারা এই সাক্ষাৎকার 2 পর্ব দেখেছেন তারা একমত হবেন। আজকের অনেকগুলি প্রশ্ন ছিল, উত্তর দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা কূটনীতি। এই বিষয়টি আসলে সবচেয়ে বেশি ফোকাসে ছিল। 111 সরকার নিয়ে প্রশ্ন ছিল। তিনি যথার্থই বলেছেন যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত সরকার, এটি কোনো স্বাভাবিক সরকার নয়। অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সরকারটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষিতে যে গঠন করা হয়েছিল সে কথাটি তিনি অল্প কথায় অ্যাড্রেস করেছেন। তিনি এ বিষয়ে বেশি বাড়তি কোনো কথা বলেননি। তিনি এটিকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র এভাবেই তিনি অভিহিত করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এবং একই সঙ্গে দলীয় প্রধান, এই বিষয় নিয়ে বাংলাদেশে নানা পক্ষের যে নানা মত আছে সে বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি অত্যন্ত চমৎকার করে রাজনৈতিক জবাব দিয়েছেন যে আসলে মূলত হলো মানসিকতা এবং ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, এমনকি পার্টি টু পার্টি এগুলো ভ্যারি করে। তিনি উদাহরণ দিয়েছেন যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পরে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া সহ স্বৈরতান্ত্রিক বিভিন্ন ব্যবস্থা তারা অ্যাবসলিউট মেজরিটির বুনিয়াদে তারা বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র, একটি ফ্যাসিজম কায়েম করেছিলেন। কিন্তু 2001 সালে মেজরিটি নিয়েই বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি তো এই ধরনের কোনো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে চুড়ে দেননি, অথবা দুঃশাসন কায়েম হয়, স্বৈরশাসন কায়েম হয় এমন কোনো ব্যবস্থা করেননি। এভাবে তিনি ডিফেন্ড করেছেন যে এটি ডিপেন্ড করে পরিস্থিতির উপরে, এটি ব্যক্তি বিষয় না, এটি সিস্টেমের বিষয়। তিনি এখানে বলেছেন যে আমরা তো এমনও হতে পারতো যে ঐক্যমত্য কমিশনে যদি আমাদের মধ্যে অসৎ উদ্দেশ্য থাকতো, ছলচাতুরি থাকতো, তাহলে ঐক্যমত্য কমিশনে আমরা রাজি হতাম, পরবর্তীতে আমরা ভিন্ন আচরণ করতাম, যেটা বিগত দিনে স্বৈরতান্ত্রিক সরকারগুলো করেছে। এমনটি আমাদের নিয়ত না। আমরা পরিষ্কারভাবে কোনো কিছু হাইড এবং সিক করার কোনো অসৎ মানসিকতা এটা আমাদের নাই, এ বিষয়ে তিনি পরিষ্কার করেছেন। এবং তিনি বলেছেন এখন পর্যন্ত যেসব বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি সেটি আমরা আইনি কাঠামোর মধ্যে বাস্তবায়ন করি, আর যেগুলো নিয়ে আমাদের দ্বিমত আছে এবং সংবিধানকে টাচ করে সে সমস্ত বিষয় আমরা জনগণের পরে ছেড়ে দিই এবং পরবর্তী পার্লামেন্ট এবং সরকার সেগুলো নিয়ে কাজ করবে। এই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন, যেটি দীর্ঘদিন থেকে বিএনপির প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনে যে ন্যারেটিভসে কথা বলেছেন, আজকে তারেক রহমান ঠিক একই ন্যারেটিভস কথা বলে বিএনপির অবস্থানটি অত্যন্ত পরিষ্কার করেছেন। এছাড়া প্রশ্ন এসেছে
যে ৩১ দফা না জুলাই সনদ কোনটিকে গুরুত্ব দেওয়া, এ বিষয়ে তারেক রহমান দুটো যে মুখোমুখি বিষয় না এমনটি তিনি বলেছেন। যে আমরা যে ৩১ দফা আরও কয়েক বছর আগে প্রণয়ন করেছিলাম রাষ্ট্র মেরামতের জন্য, জুলাই সনদের তার অনেক কিছুর সাথেই মিলেছে, যেগুলো মিলেছে সেগুলো তো মিলল, আর যেগুলো মেলেনি সেগুলো আমাদেরকে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা সেগুলো নির্দিষ্ট পন্থায় ধাপে ধাপে এগুলোকে বাস্তবায়ন করব। রাষ্ট্রকে মেরামত করার যে বিএনপির ঘোষণা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে যারা গত কয়েক বছর পূর্বেই এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন এমন মনোভাব পোষণ করে তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছিলেন। সেটিকে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আমরা নিঃসন্দেহে জুলাই সনদের বিষয়গুলো এবং ৩১ দফা এটি কোনো মুখোমুখি বিষয় না, এটি আমরা রাষ্ট্রের প্রয়োজনে যখন যেটি প্রয়োজন সেইভাবেই আমরা বাস্তবায়ন করব। এছাড়া খুব ফ্রেন্ডলি একটি আলোচনা হয়েছে। আমি উপস্থিত ৩ জন ব্যক্তিত্বকেই, 2 জন সাংবাদিক এবং বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, তাদেরকে এই ক্ষেত্রে খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে এবং খুব ক্যাজুয়ালি তারা এই সমস্ত বিষয়ে কথা বলেছেন। প্রাণীর অধিকার নিয়ে গত কয়েকদিন পূর্বে তারেক রহমান সাহেব একটি সেমিনারে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই প্রশ্নটি আসলে তারেক রহমান, আসলে আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে তার যে একটি চঞ্চল জীবন, তার যে একটি ফ্যাসিনেশন থাকে কিছু বিষয়ের পরে, সেগুলো বের করে নিয়ে আসা এটি চৌকস সাংবাদিকদের একটি অবশ্যই কৃতিত্ব। সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এবং তারেক রহমানও যথেষ্ট ফ্রেন্ডলি উত্তর দিয়েছেন। তিনি তার বাড়িতে তার মা হাঁস মুরগি পালন করতেন, তাদের বাড়িতে ছাগল ছিল, তাদের 2 ভাইয়ের একটি পোষা কুকুর ছিল এবং তাদের পাখি ছিল, এমনকি বরিশাল থেকে আনা একটি ময়না বরিশালের ভাষায় কথা বলতেন। এরকম হাস্য রসিকতা কথাবার্তা এগুলো বেশ ওই সময়টি সবাই মনে হয়, আমার মনে হয় যারা সাক্ষাৎকার দেখেছেন তারা এই ভিন্ন এক তারেক রহমানকে দেখলেন, যিনি প্রাণীর অধিকারের প্রতি কমিটেড, যিনি প্রকৃতি প্রেমিক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি বলেছেন যে নেচার এটিকে ধ্বংস করা যাবে না, এই নেচারই হচ্ছে আমাদের মূল শক্তি। সেই নেচারকে, আল্লাহ প্রদত্ত যে প্রকৃতি, এই প্রকৃতিকে লালন পালন পরিশীলন করা এটি আমাদের জাতীয় দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। সে কথাগুলো তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার দায়িত্ব পেলে তিনি প্রকৃতি নিয়ে কাজ করার একটি কমিটমেন্টও এখানে তিনি যথেষ্ট দৃঢ়তার সঙ্গে তিনি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। মানুষের আস্থার প্রশ্ন এসেছে, যে মানুষকে আস্থাশীল করার ব্যাপারে সুশাসন এবং ন্যায় বিচার এটি সমাজে কায়েম করার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সর্বশেষ সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি সেটি পূর্বে বিএনপি সরকারের থাকার সময় সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বিএনপি সরকারের অবদান তিনি তুলে ধরেছেন। তাকে ক্রিটিসাইজ করে, তার রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করে, এমনকি অপপ্রচারের উপরে ভিত্তি করে সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু কখনোই এ ব্যাপারে বিএনপি সরকার বা তিনি নিজে রূঢ় হননি বা সংবাদপত্রের টুটি চিপে ধরেননি, এটি তিনি দাবি করেছেন। বিগত দিনে সাংবাদিকদের পরে নিবর্তনমূলক ব্যবস্থার কথা তিনি এই ফ্যাসিবাদের সময় যে ছিল সেটি উল্লেখ করেছেন। তিনি কথা খুব জোর দিয়ে বলেছেন যে বিএনপির সময় কোনো সাংবাদিককে বিএনপি বিরুদ্ধতা করার জন্য দেশ থেকে পালিয়ে যেতে হয়নি, যেটা বিগত হাসিনার ফ্যাসিবাদের সময় বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, দেশের বাইরে তারা নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন সেটি বলেছেন। এবং ভবিষ্যতেও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি বিএনপি 100% কমিটেড থাকবেন, এই প্রতিশ্রুতিও তিনি দিয়ে সাংবাদিক দুজনের মাধ্যমে সমস্ত সাংবাদিক সমাজকে তিনি আশ্বস্ত করতে চেয়েছেন। এবং তিনি দাবি করেছেন যে আমাদের সাথে সাংবাদিকরা এই রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, ফলে সাংবাদিকদের সহযোগিতা রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন। তবে তিনি অনুরোধ করেছেন যে কোনো অপপ্রচারের পরে ভিত্তি করে সেই সংবাদ প্রকাশ করে কাউকে ঘায়েল করা, এই যে উদ্দেশ্য প্রণোদিত আচরণ, এখান থেকে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা বিরত থাকবেন, এরকমটি তিনি নিজের জন্য না সকলের জন্যই তিনি প্রত্যাশা করে তাদের কাছে এমন দাবি করেছেন। এবার আমি এই সাক্ষাৎকারের মূল অংশটি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। মূলত কূটনীতি, পররাষ্ট্রনীতি, ভারতের সাথে সম্পর্ক, এই বিষয়ে একাধিক প্রশ্ন, অত্যন্ত প্রশ্ন হিসাবে কঠিন, জবাবটাও নিশ্চয়ই এই জবাবটির জন্য
ব্যাপক মানুষের একটি আগ্রহ থাকবে স্বাভাবিক। কারণ বিগত দিনে কয়েকটি রাজনৈতিক দল তারা উদ্দেশ্য প্রণোদিত কারণে এবং তারা তাদের বদ মতলবে বিএনপির সাথে ভারতের একটা মানে সম্পর্কের বিষয়ে ক্যাপিটাল করে বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার একটি অপপ্রয়াস চালিয়েছেন। আজকে তারেক রহমানের প্রশ্নের জবাবে এবং সাক্ষাৎকারে এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তিনি কূটনীতির প্রশ্নে স্পষ্ট বলেছেন তিনটি শব্দ: সবার আগে বাংলাদেশ। এই কথাটি অনেক দিন থেকেই আমরা শুনছিলাম, কিন্তু আজকে তিনি অফিসিয়ালি এটি অ্যাড্রেস করেছেন যে বাংলাদেশের কূটনীতির মূল উপাত্ত হবে, মূল ন্যারেটিভস হবে সবার আগে বাংলাদেশ। অর্থাৎ তিনি বলেছেন আমার দেশ, আমার জনগণ, আমার সার্বভৌমত্ব এটি হচ্ছে সবার উপরে। এই প্রশ্নে কোনো আপোষ নাই। এটির নিরিখেই আমাদের সাথে বিশ্বের নানা রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক বিনির্মিত হবে। খুব স্পষ্ট করে স্ট্রংলি তিনি মেন করেন, এভাবেই তিনি এই শব্দ বা বাক্যগুলো তিনি উচ্চারণ করেছেন। সাংবাদিকরা ঘুরে ফিরে আবার স্পেসিফিক ভারতের সাথে সম্পর্কের প্রশ্নটি সামনে এনেছেন। তারেক রহমান সাহেব এক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার করেছেন যে কোনো পার্টিকুলার, কোনো সুনির্দিষ্ট দেশের ব্যাপারে আলাদা কোনো নীতি, আলাদা কোনো কূটনীতি বাংলাদেশের হবে না। তিনি অন্য রাষ্ট্রের সঙ্গে যেমন সবার আগে বাংলাদেশ, একই সাথে যে কোনো রাষ্ট্র, ভারত সহ যে কোনো রাষ্ট্রের সঙ্গেই সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ এই নীতিতেই কূটনীতিক কার্যক্রম বা পররাষ্ট্রনীতি এটি পরিচালনা করবেন। তিনি এটি স্ট্রংলি স্পষ্ট করেছেন। এক্ষেত্রে বাংলাদেশের 3 দিকে ভারতের সীমানা, বাংলাদেশ সবচেয়ে নিকট প্রতিবেশী, কিছু নির্ভরতার কথা এগুলো সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি আরও দৃঢ়তার সঙ্গে জবাব দিয়েছেন যে আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলবে এটি আমি দেখতে চাই না। সাংবাদিকরা তাকে আবার প্রশ্ন করেছেন যে আপনি দুটি বিষয়, উনি বলেন না দুটি বিষয় না, এই দুটি বিষয়কে দিয়ে আমি এই ন্যারেটিভসেই আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি, মিন করেছি যে আমি আমার যে ন্যায্য হিসাব, আমার যে অধিকার, এই প্রশ্নে কারো বাধা আমি মানব না। আমি আমার পানির ন্যায্য হিসাব বলতে আমার প্রতিবেশীর সঙ্গে যে সমস্ত বিষয়ে আমার অধিকার ন্যায্য, আমার পাওনাটি ন্যায্য, সেটি আমি বুঝে নিতে চাই। সম অধিকারের ভিত্তিতে এই সম্পর্কের প্রশ্নটি তিনি এভাবে ক্লিয়ার করেছেন। এবং একই সাথে তিনি ফেলানির লাশ কাঁটাতারে ঝোলার বিষয়টি বলছেন আমার রাষ্ট্রের নাগরিকের পরে কোনো অন্যায় আচরণ এটি আমি মেনে নেব না। একই সাথে প্রশ্ন এসেছে যে পালিয়ে যাওয়া স্বৈরাচার এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। গত 1 বৎসরে বাংলাদেশের সাথে ভারতের একটি সম্পর্কের শৈথল্যের কথা সাংবাদিকরা তার সামনে উপস্থাপন করলে তিনি যথেষ্ট দৃঢ়তার সঙ্গে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে পতিত ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে যদি কোনো রাষ্ট্র বাংলাদেশের মানুষের বিরাগভাজন হন, তা নিয়ে তো আমার কিছু করার নেই, আমি আমার রাষ্ট্রের জনগণের সাথেই থাকব। অর্থাৎ তিনি খুব স্পষ্ট করেছেন যে এই পতিত ফ্যাসিবাদকে আশ্রয় দেওয়ার, ভারতে আশ্রয় দেওয়ার যে বিষয়টি, এটি বাংলাদেশের আপামর জনগণ পছন্দ করেনি। বিএনপির সেটি পছন্দ করে ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার কোনো কারণ নেই। জনগণের সঙ্গে যদি ভারতের সম্পর্ক ভারতের আচরণের কারণে শিথিল থাকে, বিএনপির ভারতের সঙ্গে সেই জনগণকে উপেক্ষা করে সম্পর্ক উষ্ণ করার কোনো কারণ নেই, এমনটি তিনি খুব স্পষ্ট উচ্চারণে বলেছেন, যেটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বলেই আমরা মনে করি। এবং তবে আমি দুটি কথা বলে আমার আজকের এই এপিসোডটি শেষ করতে চাই। সেটি হলো, সাংবাদিকরা যথেষ্ট সুযোগ পেয়েছেন, 81 মিনিট 2 পর্বে তারা সাক্ষাৎকার নিয়েছেন। আরও কয়েকটি বিষয় প্রশ্ন আকারে আসলে তারেক রহমানের কাছ থেকে সেই জবাব পাওয়া গেলে আমরা বিশ্বাস করি তিনি বাংলাদেশের জনগণের পক্ষে, তাদের পছন্দ হবে, তাদের প্রয়োজন হবে এমন জবাবই তিনি দিতেন। প্রশ্ন কয়েকটি ওঠা উচিত ছিল, যেমন দুর্নীতি দমন কমিশন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে কাজ করবে, সেটি সুশাসন নিরূপণে কিভাবে ফাংশন করবে, এই প্রশ্নটি আসা উচিত ছিল। এবং এই প্রশ্নটি আসলে তারেক রহমানের উত্তর পেলে কনফিডেন্স বাংলাদেশের জনগণ নিঃসন্দেহে আরও বাড়ার একটি সুযোগ নিতে পারতেন যে বিএনপি দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, এই প্রশ্নটি সামনে আসা উচিত ছিল এবং জবাবটি আমাদের পাওয়া উচিত ছিল। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে প্রশ্নটি, বিগত দিনে ব্যক্তির অঙ্গুলি হলনে, ফ্যাসিবাদের অঙ্গুলি হলনে বিচার বিভাগ যে কলুষিত হয়েছে সেটি তো অনস্বীকার্য।
সেই বিচার বিভাগের ভাবমূর্তি যেখানে কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেখানে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপি যদি সরকার গঠন করতে পারে বিএনপির ভূমিকাটা কি হবে? বিচার বিভাগকে স্বাধীন করার জন্য, আরও শক্তিশালী করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য কিভাবে বিএনপি কাজ করবে, এই প্রশ্নটি আসা উচিত ছিল। এই প্রশ্নটি আসলেও আমরা দেশের জনগণ, বিগত দিনে বিচার বঞ্চিত জনগণ, অবিচারের কষাঘাতে নিষ্পেষিত জনগণ তারেক রহমানের কাছে এ ব্যাপারে ইতিবাচক কথা শুনতে পারলে আমরা নিশ্চয়ই আশ্বস্ত হওয়ার একটি সুযোগ পেতাম। সাংবাদিকরা এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবিসি বাংলার পক্ষ থেকে যদি তারেক রহমান সাহেব করতেন এবং তার উত্তরটা যদি পাওয়া যেত, জনগণের জন্য সেটি আরও আশ্বস্ত হওয়ার মতো উপত্য প্রেজেন্ট করত, এমনটিই আমরা প্রত্যাশা করতে পারি। আমি আবারও বলতে চাই, ইটস এ বিউটি অফ পলিটিক্স। তারেক রহমানের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে রাজনীতি যে একটি সৌন্দর্য মণ্ডিত জনকল্যাণে নিবেদিত বিষয়, সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। আমাদের দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, একটা বুক ভরা স্বপ্ন নিয়ে 2024 সালের 5ই আগস্ট যে পরিবর্তনটি করেছিল, রক্ত দিয়ে জীবন দিয়ে যে পরিবর্তনটি করেছিল, সেই রক্তস্নাত আগামীর স্বপ্নের বাংলাদেশ, এটি বিনির্মাণে বাংলাদেশের জাতীয় নেতা হিসেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে তারেক রহমানের এই সাক্ষাৎকার আমাদেরকে অনেকগুলো আশার সঞ্চার করবে। এই প্রত্যাশা আমরা করতেই পারি। ধন্যবাদ।